হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো আর্টিকেল দা বা দি কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার হয়, ঠিক কোথায় কোথায় আমরা দা বা দি এর ব্যবহার করলে সেটা একদমই উপযুক্ত হবে। তো সেই দা বা দি এর ব্যবহার সম্পর্কে বোঝানোর জন্য আজকে আমি এমনই কিছু দৈনন্দিন জীবনের ইউজফুল লাইন্স লিখেছি, যে লাইন্সগুলো যখন আমরা ট্রান্সলেট করব তখন তার মধ্যে দিয়ে যেমন ট্রান্সলেশনের প্র্যাকটিসটাও আমরা করে ফেলবো, আবার তার পাশাপাশি এই দায়ের কনসেপ্টটাও কিন্তু এর মাধ্যমে বুঝতে শুরু করে দেব। তো এরকমভাবে আজকেও যেরকমভাবে তোমরা দেখো আমি ইউজুয়ালি সমস্ত বাকি ভিডিওগুলোতে যেভাবে করেছি, যে বিভিন্ন কনসেপ্টকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম লাইন্সের মাধ্যমে। তো আজকেও তার থেকে আলাদা নয়, এর মাধ্যমে তোমরা অনেক সহজেই বিষয়টাকে বুঝতে পারবে, তাই জন্যই আমি এমনভাবে লাইন্সের মধ্যে দিয়ে বোঝাই। তো আজকে এই যে দা সংক্রান্ত বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, যখনই দেখবে কোনো এরকম একটা সিচুয়েশান আসছে যেখানে তুমি বোঝার চেষ্টা করছো যে সেখানে আর্টিকেল দায়ের ব্যবহার করবে কি করবে না, সবার প্রথমেই একটা বিষয় একদমই মনে রাখবে, সেটাকে কখনো ভুললে চলবে না। সেটা হচ্ছে দা মানেই হলো নির্দিষ্ট বিষয়। যখনই কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় সবসময়ই সেটা হয় দা। এই দায়ের বিশেষ ব্যবহারটা এটা কিন্তু সমস্ত রকম সিচুয়েশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যত রকমের সিচুয়েশন হোক না কেন, সব সময় নির্দিষ্ট বিষয়কে যখনই হাইলাইট করবে সেটা কিন্তু দা সেন্সেই আমরা বলে থাকি। এবার এখানে একটা কথা বলে দিই, দা আর দি এর উচ্চারণগত একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি। যখন দেখবে এমন কোনো একটা কথা বলছো যেখানে তুমি দা অ্যাপ্লাই করেছো এবং তারপরে এমন একটা শব্দ আছে যে শব্দটা শুরুতে একটা ভাওয়েল সাউন্ড আছে, যদি সেই শব্দটা শুরুতে মানে সেই নাউনটা শুরুতে হয়তো কোনো একটা ভাওয়েল সাউন্ড থাকলো, তাহলে সেক্ষেত্রে দায়ের জায়গায় দি উচ্চারণ করলে কোনো ভুল হয় না। যেমন যদি তুমি সিনেমা হলে মুভি দেখতে যাও, সেখানে দেখো যখন সিনেমা শেষ হয় তখন ওই যে শেষের দিকে লেখাটা আসে, আমরা বলি দি এন্ড। এন্ড ই দিয়ে শুরু হচ্ছে, যেটা কিনা ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই জন্য তার আগে যখন এই দি বা দায়ের ব্যবহার হচ্ছে সেটাকে আমরা দা না বলে দি এর ব্যবহার করে থাকি। এটা একটা নির্দিষ্ট উচ্চারণের পদ্ধতি বা বলতে পারো একটা উচ্চারণের রুল, সেটাকে তোমরা মনে রাখতে পারো, কিন্তু মডার্ন ডেজে অত তার খেয়াল করা হয় না। অনেক ক্ষেত্রেই ক্যাজুয়ালি সবেতেই দা বলে দেওয়া হয়, তাতে খুব একটা কোনো ভুল হয়ে যায় না, কিন্তু এটা একটা রুল আছে, আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। যাই হোক, এটা উচ্চারণগত ব্যাপার, কিন্তু আজকে আমরা এখানে দেখব যে ঠিক কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা দি বা দায়ের ব্যবহারটা করতে পারি, সেক্ষেত্রে কোন নিয়মগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো দেখো আজকে এই যে প্রথম লাইনটা আছে সেই লাইনটাকে বোঝার চেষ্টা করো, সেটার মধ্যে দিয়ে আমরা কি বিষয়টাকে খেয়াল করছি। ছেলেটিকে বলো আমার কাছে আসতে। ছেলেটিকে মানে এখানে কোনো একটা নির্দিষ্ট ছেলেকে বোঝানো হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে সমস্ত ক্ষেত্রেই প্রায় দায়ের ব্যবহার মানেই হচ্ছে নির্দিষ্ট, এ ব্যাপারে কোনো ভুল নেই। এবার সেই নির্দিষ্ট বিষয়ের আবার বিভিন্ন রকম ভাগ হতে পারে, সেই অনুযায়ী আমরা দাকে বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার হতে দেখতে পাই, কিন্তু অবশ্যই নির্দিষ্ট বিষয়টা কিন্তু থাকবে। এখানে ছেলেটিকে বলো আমার কাছে আসতে, এই যে লাইনটা বলা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট ছেলে আছে, সেই ছেলেটাকে পয়েন্ট করে বলা হচ্ছে যে ওই ছেলেটাকে আসতে বলো। তো সেই জন্য নির্দিষ্ট করে বলা হচ্ছে বলে তাই জন্য আমরা এখানে দা বা দি এর ব্যবহার করব। তো ছেলেটিকে বলো আমার কাছে আসতে, টেল দ্য বয়। ছেলেটিকে বলো, টেল দ্য বয়, নির্দিষ্ট করে বলা হলো আমার কাছে আসতে, টেল দ্য বয় টু কাম টু মি, টেল দ্য বয় টু কাম টু মি, টু কাম টু মি, টেল দ্য বয় টু কাম টু মি, ছেলেটিকে বলো আমার কাছে আসতে। তো এখানে এই যে দায়ের ব্যবহারটা হলো, ওই নির্দিষ্ট করে একটি নির্দিষ্ট ছেলেকে বোঝানো হচ্ছে, সেই সেন্সটাকে বোঝানোর জন্য এখানে আমরা দায়ের ব্যবহারটা করলাম। ওকে, পরের লাইনটা দেখো, ওই লাল প্যাকেটের পেনগুলো বেশ ভালো কাজ করে। ওই লাল প্যাকেটের পেনগুলো, এখানে দেখো যে বিষয়টা এখানে হাইলাইট করা হচ্ছে, নির্দিষ্ট করে তো অবশ্যই হবে, সেটা প্রত্যেকটা লাইনের মধ্যেই আমরা নির্দিষ্ট সেন্সটা দেখতে পাবো, কিন্তু আরও একটা বিষয় এখানে আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা কি, এখানে দেখো বলা হয়েছে পেনগুলো, যখন
এমন কোনো প্লুরাল বিষয়কে বোঝানো হবে, বা বলতে পারো অনেকগুলো সংখ্যায় এরকম আছে, এরকম কোনো জিনিসকে বোঝানো হবে, কোনো একটা নাউনকে বলা হবে যেটা সংখ্যায় অনেক, সেরকম ধরনের কোনো নাউন যখন নির্দিষ্ট করে বলা হবে যে এই নির্দিষ্ট বিষয়গুলোকে বলা হচ্ছে। র্যান্ডামলি যে কোনো প্লুরাল ফর্মকে নয়, র্যান্ডামলি যে কোনো আর কি সংখ্যায় অনেক আছে এমন কিছুকে বোঝানো হচ্ছে না, কিন্তু নির্দিষ্ট করে একটা গ্রুপকে বোঝানো হচ্ছে, একটা নির্দিষ্ট কিছু সংখ্যায় বেশি এমন কিছু জিনিসকে বোঝানো হচ্ছে, বহু বচনকে বলা হচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করতে পারি। এখানে যে পেনগুলোর কথা বলা হচ্ছে এগুলো ওই লাল প্যাকেটের মধ্যে আছে, তো তার মানে নির্দিষ্ট একটা বিষয়কে বোঝানো হচ্ছে, সেই সেন্সে এক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করব। তাহলে প্লুরাল হওয়ার জন্য দা হচ্ছে, কিন্তু কোন প্লুরাল? যে প্লুরালগুলো কিন্তু নির্দিষ্ট সেন্সে বলা হচ্ছে, এরকম একটা অর্থে। তো সেই জন্য লাইনটাকে ট্রান্সলেট করলে কেমন হবে? ওই লাল প্যাকেটের পেনগুলো। সো দ্য পেন্স ফ্রম দ্যাট লাল প্যাকেট, তো রেড প্যাকেট, ফ্রম দ্যাট রেড প্যাকেট বেশ ভালো কাজ করে, ওয়ার্কস জাস্ট ফাইন, ওয়ার্ক বেশ ভালো কাজ করে। তো ওয়ার্ক জাস্ট ফাইন, ওয়ার্ক জাস্ট fine. Okay, the pens from that red packet work just fine. তো এখানে যে এই পেন্সের ব্যবহার যেটা হয়েছে, এর আগে এই যে দায়ের ব্যবহারটা, এটা কিন্তু এই প্লুরাল ফর্মটাকে পয়েন্ট করার জন্য ব্যবহার হচ্ছে না। প্লুরাল ফর্মটা যে নির্দিষ্ট কোনো একটা বাক্স থেকে বোঝানো হচ্ছে সেই সেন্সটা বোঝানোর জন্য, নির্দিষ্ট কিছু এই পেনগুলো, এমন নয় যে আমি যে কোনো অন্য যে কোনো পেনের গোষ্ঠীকে বলছি, তা নয়। এখানে এই নির্দিষ্ট পেনের সমষ্টিকে বোঝানো হচ্ছে যেটা কিনা এই রেড প্যাকেটের মধ্যে আছে, এরকম সেন্সে। ওকে, তো এই অর্থেও আমরা দায়ের ব্যবহার করে থাকি। পরের লাইনটা দেখো, অস্ট্রিচ একটি বেশ বড় পাখি। অস্ট্রিচ বা উট পাখি, অ্যাকচুয়ালি উট পাখি হচ্ছে বেশ বড় একটা পাখি। তো এই যে বিষয়টা এখানে বলা হলো, এটা কি কোনো নির্দিষ্ট একটা মানে একটা মাত্র কোনো উট পাখিকে বলা হচ্ছে? তা তো নয়, একটা কোনো অস্ট্রিচকে বলা হচ্ছে না, এটা অনেকগুলো অস্ট্রিচ বা বলতে পারো সমস্ত অস্ট্রিচের ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে অস্ট্রিচ মানেই হচ্ছে আর কি সব বড় পাখি। একমাত্র পৃথিবীতে অ্যালাইভ যে সমস্ত বিগেস্ট বার্ডসরা রয়েছে তাদের মধ্যে অবশ্যই অস্ট্রিচই পড়ে, এবং এই সেন্সে আমরা কিন্তু এটা বলতে পারি। তো তাহলে অস্ট্রিচ একটি বেশ বড় পাখি, এই যে কথাটি আমি এখানে বলছি এটা টোটাল গোষ্ঠীটাকে এখানে বোঝাচ্ছে। তো এরকম ধরনের ক্ষেত্রে যখন পুরো জাতি বা গোষ্ঠী সম্পূর্ণটাকে বোঝানো হয়, এমন সেন্সে আমরা কিন্তু দায়ের ব্যবহার করতে পারি। তো সেই সেন্সে দ্য অস্ট্রিচ, the ostrich is a huge bird. The ostrich is a huge bird. তাহলে এখানে দায়ের যে ব্যবহারটা হলো সেটা টোটাল ওই জাতিটাকে বা গোষ্ঠীটাকে বোঝানোর জন্য, যে সমস্ত উট পাখিদের বা সমস্ত অস্ট্রিচদের সেই দলটাকে বোঝানো হচ্ছে, সারা বিশ্বের মধ্যে যা আছে সমস্তটাকেই বলা হলো। তো এরকম সেন্সে দ্য অস্ট্রিচ সব জায়গাতেই একই ঘটনা, এরকম একটা সেন্সে। ঠিক যেরকম তোমরা বলে থাকো যে দ্য কাউ গিভস মিল্ক, এরকম সেন্সে দ্য কাউ যখন বলছো তার মানে সমস্ত গরুদের কথা বলছো, এরকম একটা সেন্সে। ওকে, পরের লাইনটা, একজনের দরিদ্রদের প্রতি দয়ালু হওয়া উচিত। একজনের মানে একজন ব্যক্তির দরিদ্র মানুষদের প্রতি দয়ালু হওয়া উচিত, দয়ালু ভাব প্রকাশ করা উচিত। এই যে সেন্সটা এখানে দেখো, এই যে দরিদ্রদের প্রতি বলা হয়েছে, এই সেন্সটা যখন আমরা কোনো একটা অ্যাডজেক্টিভকে এমন একটা সেন্সে ব্যবহার করলাম যে সে যেন একটা নাউনের মতন সমগ্র একটা কোনো গ্রুপকে বোঝালো, সেরকম ধরনের সেন্সে সেই অ্যাডজেক্টিভের আগে আমরা দায়ের ব্যবহার করে থাকি, যেটা নাউন সেন্সে যেন সমস্তটাকেই বোঝাচ্ছে এরকম একটা অর্থে ব্যবহার হয়। তাহলে সেটা কিভাবে হতে পারে, লাইনটা ট্রান্সলেট করলে বুঝতে পারবে। একজনের দরিদ্রদের প্রতি দয়ালু হওয়া উচিত, তো এক্ষেত্রে একজনের সেন্সে ওয়ান লিখবো আমরা। এবার কি, দয়ালু হওয়া উচিত, শেষে চলে আসবো, সেখানে লেখা রয়েছে দেখো উচিত। তো উচিত মানে কি, উচিত সেন্সে আমরা শুডের ব্যবহার করে থাকি, সেটাও এখানে অ্যাপ্লাই করে দেবো। সো ওয়ান শুড,
ওয়ান শুড কি, ওয়ান শুড প্রতি দয়ালু হওয়া উচিত, ওয়ান শুড বি কাইন্ড, ওয়ান শুড বি কাইন্ড কাদের প্রতি না, দরিদ্রদের প্রতি, দরিদ্র ব্যক্তিদের প্রতি, এরকম সেন্সে। তো এই সেন্সে দরিদ্র বলতে সমস্ত দরিদ্র মানুষ, এরকম সেন্সে যদি আমরা ধরি তাহলে দরিদ্রদের অর্থে আমরা পোর শব্দটাকে ব্যবহার করতে পারি। এখন পোর তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে আমরা নাউনের সেন্স দিয়ে ব্যবহার করতে পারি এবং তখন এটার আগে আমরা দা ব্যবহার করে সমস্ত দরিদ্র ব্যক্তিদের বোঝাতে পারি। সেই অর্থে ওয়ান শুড বি কাইন্ড টু দ্য poor, okay, means like poor people, okay, কিন্তু সেই poor people আর পিপলটা লেখার দরকার হলো না, এখানে সিম্পলি দ্য পোর বলে সমস্ত গরিব ব্যক্তিদের কথা বলা হলো। এরকম ধরনের কথা, এরকম ধরনের সেন্সে যখন এই টাইপের অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দা সেই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা তার আগে লিখতে পারি, তখন অ্যাডজেক্টিভটা সেই নাউনের সেন্সটাকেই নিয়ে আসে, নাউন অর্থে একরকম ব্যবহার হয়ে যায়। যেরকম আরও একটা এক্সাম্পল যদি দিই আমি, যেমন দেখবে একটা খুব কমন একটা লাইন আছে যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে এই যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ মানে কি, ব্রেভ পিপল যারা আছে, যারা হচ্ছে সাহসী ব্যক্তি, তাদেরকে সৌভাগ্য তাদের সবসময় তাদের উপরে আশীর্বাদ সুলভ থাকে। এই যে সেন্সটা, এই যে সৌভাগ্য কাদেরকে ফেভার করছে না, যারা কিনা ব্রেভ পিপল। এখানে আমি যে বললাম কথাটা যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আমরা জানি ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই ব্রেভ দিয়ে সমস্ত সাহসী ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, সেই সেন্সে ব্রেভের আগে দায়ের ব্যবহার হবে, এরকম একটা অর্থে। ঠিক এক্স্যাক্টলি যেরকমটা এখানে হয়েছে, খেয়াল রেখো। পরের লাইনটা দেখো, সে সবার থেকে জ্ঞানী, সবার থেকে জ্ঞানী, এরকম ধরনের কথা যখন আমরা বলছি, এই টাইপের সবার থেকে জ্ঞানী মানে সব থেকে বেশি জ্ঞানী সে, এমন সেন্স যখন আসে যেখানে একটা ডিগ্রির ফর্ম হয় যেটা সুপারলেটিভ ফর্মে ব্যবহার হয়, সবার থেকে সুপ্রিম ফিগার সে, এরকম ধরনের সেন্স যখন হয়, সেই ডিগ্রির ক্ষেত্রে, সেই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা একটা দা ব্যবহার করি, তারপরে সেই সুপারলেটিভের অ্যাডজেক্টিভটা ব্যবহার করে থাকি। তো এই সেন্সেই আমরা এটাকে কিন্তু করব। তো লাইনটা ট্রান্সলেট করা যাক, সে সবার থেকে জ্ঞানী। সো হি, শিও দেওয়া যেতে পারে, ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল, হি ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল, সে সবার থেকে জ্ঞানী। তো এই যে ওয়াইজেস্ট, এটা একটা সুপারলেটিভ ফর্ম, সেই সুপারলেটিভ ফর্মের আগে দায়ের ব্যবহার হলো। তো এটাও একটা রুল, অবশ্যই খেয়াল রাখবে। পরেরটা দেখো, এটাই সেই জলের বোতলটা যেটা আমি খুঁজছিলাম। এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো এই জলের বোতলটাকে নির্দিষ্ট করে কোনো একটা বিষয়কে বলা, এটা কমন, এটা সব সময়ই হবে। দা মানে জানবে নির্দিষ্ট করেই বলবে, কিন্তু নির্দিষ্টর বাইরেও আরও কিছু বিষয় আছে যেগুলো অনেক সময় খেয়াল রাখতে হয়, সেটার জন্যই আমি কিন্তু এই সমস্ত পয়েন্টসগুলো বলছি। তোমাদের মধ্যেই একজন খুব ক্লোজ একজন ফ্রেন্ড যে কিনা আমাদের চ্যানেল খুব নিয়মিত ফলো করো, সে আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা আনার জন্য, তো তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম এবং আমারও মনে হয়েছে তোমাদের সবারই হয়তো এই ধরনের বিষয়গুলোকে বুঝে রাখা দরকার আছে। তো সেই জন্য আমি আর দেরি করলাম না, এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা অবশ্যই জলের বোতলটা নির্দিষ্ট করা হচ্ছে, কিন্তু এর বাইরেও একটা বিষয় এখানে রয়েছে। সেটা কি বলা হচ্ছে, এটাই সেই জলের বোতলটা, মানে জোর দিয়ে বলা হচ্ছে এটাই সেই জলের বোতলটা। এই যে জোর দিয়ে বলা, যখন এমন ধরনের জোর দেওয়া সেন্স আসে কোনো একটা নাউনের উপরে এমফ্যাসিস দেওয়ার ব্যাপার হয়, সেই অর্থে আমরা কিন্তু দায়ের ব্যবহার করে থাকি। তো এই সেন্সে আমরা এটা দা দিয়ে লাইনটাকে লিখতে পারি। তো লাইনটা কেমন হবে, এটাই সেই জলের বোতলটা যেটা আমি খুঁজছিলাম। তো এখানে প্রথম দিকে যে অংশটা বলা হয়েছে এটা সিম্পল প্রেজেন্টের ফরম্যাট অনুযায়ী আমরা লিখব, এটাই সেই জলের বোতলটা, দিস ইজ দ্য ওয়াটার বটল, দিস ইজ দ্য ওয়াটার বটল যেটা আমি খুঁজছিলাম। দিস ইজ দ্য ওয়াটার বটল আই ওয়াজ খুঁজছিলাম, past continuous tense, তো সেই অনুযায়ী I was looking for this is the water bottle I was looking for, এটা আমরা এরকম ভাবে বলতে পারি, this is the water bottle which I was looking for বা that I was looking for, দুটোই applicable, which বা that দুটোই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যদি সেটা নাও দাও তাতেও অসুবিধা নেই, this is the water bottle I was looking for, এরকম ভাবে রিলেটিভ প্রোনাউনটাকে অমিট করে দিলেও অসুবিধা হয় না। যাই হোক,
এখানে এই যে দায়ের সেন্সটা দেখতে পাচ্ছ, এটা এখানে জোর দেওয়া সেন্সে, এটাই সেই বোতলটা, এরকম একটা সেন্সে ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট তো বটেই, কিন্তু তার বাইরেও এই এমফ্যাসিসটাকে এখানে বোঝাচ্ছে। তো এমন সেন্সে আমরা দায়ের ব্যবহার করে থাকি। নেক্সট ওয়ান, ওই মহিলার মধ্যে থাকা মাতৃত্ব শিশুটিকে ভালোবাসে। এই যে লাইনটা, এটার মধ্যে দেখো এই যে সেন্সটা আসছে যে ওই মহিলার মধ্যে থাকা মাতৃত্ব। এখানে হয়তো ওই মহিলাটি শিশুটির মাদার নয়, কিন্তু তার মধ্যে যে মাতৃত্ব সুলভ আচরণটি রয়েছে, যেহেতু সে একজন মহিলা, তার মধ্যে মাতৃত্ব সুলভ একটি আচরণ রয়েছে, সেই আচরণটা শিশুকে ভালোবাসে, শিশুটাকে ভালোবাসে। এখানে যে সেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মহিলার মধ্যে থাকা মাতৃত্ব বোধ, যেটা একটা এমন ধরনের বিষয় যেটা তুমি হাত দিয়ে এরকমভাবে স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না। এটা হলো এমন একটা বিষয় যেটা হলো অ্যাবস্ট্রাক্ট, বা বলতে পারি বিমূর্ত। যখন এমন বিষয় থাকে যেটা অ্যাবস্ট্রাক্ট হয়, যেটাকে টাচ করা যায় না, সেরকম ধরনের সেন্সে কোনো বিষয়কে যদি এরকম অর্থে ব্যবহার করা হয়, তখন সেই ক্ষেত্রে সেই বিমূর্ত বিষয়টির আগে আমরা দায়ের ব্যবহার করতে পারি। তো সেই অনুযায়ী যদি লাইনটাকে আমরা এখানে লিখি, কেমনভাবে হবে দেখো, ওই মহিলার মধ্যে থাকা মাতৃত্ব। তো এখানে মাতৃত্ব হলো সাবজেক্ট, দ্য মাদার। ওকে, দ্য মাদার, দ্য মাদার ইন দ্যাট woman loves the baby। তো এই যে সেন্সটা এখানে দেখতে পাচ্ছ, দ্য মাদার, এখানে ওই মাতৃত্ব সুলভ আচরণটাকে হাইলাইট করা হয়েছে। তো সেরকম সেন্সে আমরা এখানে দায়ের ব্যবহারটা দেখতে পাচ্ছি, দ্য মাদার ইন দ্যাট ওম্যান লাভস দ্য বেবি। তাহলে এই দাটা, এই যে মাদার, এই বিষয়টাকে কিন্তু পয়েন্ট করে ব্যবহার হলো। ওকে, এখানে মাদার মানে সিম্পলি মাদার নয়, এখানে মাতৃত্ব সুলভ আচরণটাকে বোঝানো হয়েছে। এমন ধরনের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে যখন প্রেজেন্ট করবে, তখন সেক্ষেত্রে তোমরা দায়ের ব্যবহার করবে। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আরও একটা লাইন এখানে লিখেছি, যেটা আমার মনে হয়েছে হয়তো এটা একটু কনফিউজিং হতে পারে। তাই জন্য দেখো এখানে যে কথাটা বলা হয়েছে, হঠাৎ তার মধ্যের মানুষটি কথা বলা শুরু করলো। এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে, তার মধ্যের মানুষটি কথা বলা শুরু করলো, এর মানেটা কি হতে পারে? যে সেই ব্যক্তি হয়তো একটু লাইক যে কি বলবো, স্বাভাবিক জীবন স্রোত থেকে সে হয়তো আলাদা হয়ে গেছে, সে হয়তো একটু বিচ্ছিন্নভাবে একটা ভিন্ন রকমের জীবনযাপনের মধ্যে চলে গিয়েছিল, নেগেটিভ হতে পারে। যাই হোক না কেন, মোট কথা স্বাভাবিক মানুষ সুলভ আচরণ তার মধ্যে থেকে হয়তো বেরিয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে একটা মানুষ আজও আছে, এবং সেই মানুষটা হয়তো এখন এই মুহূর্তে কথা বলতে শুরু করলো। এখানে এই যে তার মধ্যের মানুষটি বলা হয়েছে, এখানে মানুষ সুলভ আচরণকে বলা হয়েছে। এমন ধরনের সেন্সে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ম্যাটার হলো। তুমি এখানে হিউম্যান বলতে সেই এরকম মানুষ, যেটা আমি যেমন একটা মানুষ, তোমরা যেমন মানুষ, সেরকম সেন্সে কিন্তু মানুষকে বলা হচ্ছে না, এখানে মনুষ্যত্বকে বলা হচ্ছে। তো সেই সেন্সে আমরা ওই হিউম্যানকে বা ওই মানুষ সুলভ আচরণকে যখন পয়েন্ট করছি, এক্ষেত্রে দায়ের ব্যবহার করে লাইনটাকে লিখব। তাহলে লাইনটা কেমন হবে? হঠাৎ তার মধ্যের মানুষটি কথা বলা শুরু করলো। তো হঠাৎ সেন্সে suddenly the human তার মধ্যে, তো in him, suddenly the human in him কথা বলা শুরু করলো। তো সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে, কিন্তু কথা বলা এই সেন্সটা এমনভাবে আসলো যেন কথাটা বলা চলছে, এরম একটা সেন্সে। তো এই অর্থে আমরা স্টার্টেড টকিং এরমভাবে লিখতে পারি। সাডেনলি দ্য হিউম্যান ইন হিম স্টার্টেড টকিং। ওকে, তো এখানে হিউম্যান বলতে সেই মানুষ সুলভ আচরণকে বোঝানো হলো, তার জন্য এখানে দায়ের ব্যবহারটা আমরা করলাম। ওকে, খেয়াল রেখো পরের লাইনটা, সে আমার মাথায় আঘাত করলো। এখানে যে সেন্সটা ব্যবহার করা হয়েছে, এটা যদি আমরা আগে ট্রান্সলেট করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো, সে আমার মাথায় আঘাত করলো, যদি এটা আমরা ট্রান্সলেট করি কেমনভাবে করব? হি struck me on the head। এই যে সেন্সটা এখানে অন দ্য হেড মানে কার হেড? আমার হেড। এই যে মাই হেড, এই সেন্সটা, মাই সেন্সটা না লিখে
সেখানে আমরা এখানে অন দ্য হেড এরকম একটা সেন্স লিখে দিলাম। এই যে মাই শব্দটাকে রিমুভ করে দিল একটা দা। যখন এমন ধরনের সেন্স আমরা আনতে চাই যেখানে একটা পজেসিভ সেন্স, পজেসিভের সেন্স ব্যবহার করে আমরা লাইনটা লিখছি, সেখানে পজেসিভের একটা সেন্স ব্যবহার করে তারপরে একটা নাউন আসছে, সেই অনুযায়ী যখন আমরা লিখি তখন সেই অর্থে আমরা দা এর ব্যবহার করে থাকি। এখানে মাই ব্যবহার না করে আমরা দা লিখে দিলাম। এখানে যদি আমি বলতাম হি স্ট্রাক মি অন মাই হেড, তাহলে ভুল ছিল না, কিন্তু মাইটা আমরা লিখলাম না, সেই পজেসিভ ফর্মটাকে তুলে দিয়ে সেখানে আমরা দা এর ব্যবহার করলাম। এই সেন্সটাকে খেয়াল রাখবে। এরকম আরও একটা লাইন আমি এখানে দিয়েছি এই বিষয়টাকে পুরোপুরি বোঝার জন্য। আমি তোমায় হাত ধরে রাস্তা দেখাবো, আমি তোমায় হাত ধরে রাস্তা দেখাবো, এই সেন্সেই আমরা এটাকেও কিন্তু ট্রান্সলেট করব। রাস্তা দেখাবো তো ফিউচার, সিম্পল ফিউচার টেন্সে বলা হচ্ছে। তো আই উইল শো, বা এটা এরকমভাবে লেখা যেতে পারে আই উইল লিড ইউ, I will lead you by the hand, by the hand। এক্ষেত্রে যে বিষয়টা তোমরা দেখছো এখানেও দেখো I will lead you by the hand, এখানে তোমার হাত ধরে আমি তোমায় রাস্তা দেখাবো। এখানে এই যে হাতটা, যে হাতটা দা হ্যান্ড বলে বলছি, এটা হচ্ছে তোমার সেই হাতটা, সেটার বলা হচ্ছে যে হাতটা আমি ধরবো। এখানে ইয়োর হ্যান্ড, যেটা কিনা পজেসিভ ফর্ম ইয়োর ছিল, সেই পজেসিভের ব্যবহার না করে আমরা সেখানে দা এর ব্যবহার করছি। এই যে সেন্সটা, এই যে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার না করে আমরা সেখানে দা এর ব্যবহার করছি, এই সেন্সটাকে খেয়াল রাখবে যে এমন ধরনের অর্থ যখন হবে এই টাইপের সেন্সগুলোতে আমরা কিন্তু দা ব্যবহার করে থাকি। ওকে, পরের লাইনটা দেখো, বাঁ দিক থেকে ষষ্ঠ ব্যক্তি পরিচিত মনে হয়। এখানে এই যে সেন্সটা ব্যবহার করা হচ্ছে, ষষ্ঠ ব্যক্তি, একটা সংখ্যার ক্রম বোঝানো হচ্ছে, ক্রমানুসারে কোনো বিষয়কে বলা হচ্ছে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরমভাবে ষষ্ঠ। যখন সেন্স এরম ধরনের আসে সেক্ষেত্রে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে দায়ের ব্যবহার করতে হবে সেই সংখ্যাটির আগে। এই যে অর্ডার অনুযায়ী সংখ্যার ব্যবহার, এটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বারের সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা দা দিয়ে বলে থাকি। তো এই সেন্সটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাঁ দিক থেকে ষষ্ঠ ব্যক্তি, তো সেই অনুযায়ী দ্য sixth person ব্যক্তি, the sixth person from বাঁ দিক থেকে, from the left, the sixth person from the left পরিচিত মনে হয়। মনে হয় মানে সিম শব্দটা ব্যবহার করব আমরা। তো মনে হয় সেই সেন্সে সিমস পরিচিত, তো ফ্যামিলিয়ার, সিমস ফ্যামিলিয়ার। ওকে, তো এখানে এই যে দ্য সিক্সথ পারসন, দায়ের ব্যবহারটা হলো প্রথমে এই অংশটায়, এই দায়ের যে ব্যবহারটা হলো সেটা এখানে এই সিক্সথ, যেটা কিনা একটা অর্ডারকে বোঝাচ্ছে, সেই অর্ডারটাকে, সেই সিক্সথ, এই যে সিক্সথ শব্দটা রয়েছে অর্ডার সেন্সটা, সেই অর্ডিনাল নাম্বারটা, এটার আগে দায়ের ব্যবহারটা আমরা করলাম। এছাড়া অবশ্যই এখানে আরও একটা দায়ের ব্যবহার রয়েছে। দেখো এই যে দ্য লেফট, এখানে নির্দিষ্ট করে বাঁ দিক থেকে, অন্য কোনো দিক থেকে নয়, ওই বাঁ দিক থেকে তুমি যদি কাউন্ট করো, অনেক লোক বসে আছে, বাট তুমি বাঁ দিক থেকে যদি কাউন্ট করো তবে গিয়ে তুমি কিন্তু এরকম 1 2 3 4 করে কাউন্ট করছো, তবে গিয়ে তুমি সেই ষষ্ঠ ব্যক্তি যে তাকে তুমি যদি দেখো তাকে মনে হবে সে পরিচিত। এখানে ওই বাঁ দিকটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। তো সেরকম সেন্সে এরকম ধরনের লেফট রাইট এরকম ধরনের সেন্স করে যখন আমরা বলি তার আগেও আমরা কিন্তু দায়ের ব্যবহার করি। তো এটাও একটা দায়ের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। তবে যাই হোক, এই লাইনটার মধ্যে মূলত যে বিষয়টা তোমরা খেয়াল রাখবে সেটা হচ্ছে এই যে বিষয়টা সিক্সথ, ফিফথ, ফোর্থ ইত্যাদি রকমের সেন্সগুলো। ওকে, এটাকে মনে রেখে অবশ্যই দায়ের ব্যবহার করো। কি বলা হচ্ছে, সে সঠিক সময়ে প্লেনে উঠলো। এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে যে প্লেনে ওঠার কথা বলা হচ্ছে, প্লেন কোনো যখন যানবাহনে করে, কোনো নির্দিষ্ট যানবাহনকে বুঝিয়ে যদি এরকম কোনো কথা বলা হয় যে যানবাহনে করে কোথাও যাওয়া হচ্ছে, এরকম ধরনের সেন্সে, সেটা প্লেন হোক বা শিপ হতে পারে বা হতে পারে ট্রেন, এরকম ধরনের যদি হয় সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো সেই অনুযায়ী যদি লাইনটা বলি এটা কেমন হবে, এখানে বলা হচ্ছে সে সঠিক সময়ে প্লেনে উঠল, সাবজেক্ট সে রয়েছে, তো সেই অর্থে আমরা হি বা শি লিখতে পারি। চলো শি লিখলাম। তো সে সঠিক সময়ে প্লেনে উঠল, শি বোর্ডেড, প্লেনে ওঠা সেন্সে বোর্ড ভার্বটার ব্যবহার করতে পারি। তো বোর্ডেড,
boarded, she boarded the plane, she boarded the plane সঠিক সময় অর্থে on time, she boarded the plane on time, on time। এখানে এই যে প্লেনের আগে দায়ের ব্যবহারটা হলো, এটা এই নির্দিষ্ট প্লেন যেটি একটি যানবাহনের বিষয় হচ্ছে সেই অর্থে আমরা এখানে ওটার আগে দায়ের ব্যবহার কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাকে খেয়াল করতে হবে, যখন এরকম ধরনের কোনো নির্দিষ্ট যানবাহনকে বোঝাবে সেই অর্থে সেটাকে কিন্তু দায়ের ব্যবহার করে সেটাকে তোমাদের বলতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যদি এরকম ধরনের কথা বলো যেখানে হয়তো বাসে করে বা ট্রেনে করে কোথাও যাচ্ছ বলা হচ্ছে এবং সেখানে বাই দিয়ে সেই কথাটা বলছো, তখন সেক্ষেত্রে বাই এর ব্যবহার যেই করবে তখন আর সেখানে কোনো আর্টিকেল ব্যবহার করবে না। যেমন আমি যদি বলি আই কেম হিয়ার বাই বাস, আমি এখানে বাসে করে এসেছি, বা আই কেম হিয়ার বাই ট্রেন, আমি এখানে ট্রেনে করে এসেছি, সেখানে কিন্তু কোনোভাবেই বাই দ্য ট্রেন এরকম বলা সঠিক নয়। বাই ব্যবহার করবে যখন, তখন সেখানে আর্টিকেলের ব্যবহার করবে না তারপরে। কিন্তু এমন ধরনের ক্ষেত্রগুলোতে তোমরা যদি নির্দিষ্ট করে কোনো যানবাহনকে বোঝাতে চাও সেক্ষেত্রে সেটার আগে দায়ের ব্যবহার অবশ্যই করতে পারো। তো তেমন সেন্সে শি বোর্ডেড দ্য প্লেন অন টাইম। ওকে, নেক্সট ওয়ান, গঙ্গা নদী হিমালয় থেকে প্রবাহিত হয়। এখানে দুটো বিষয় লক্ষ্য করো, একটা হচ্ছে গঙ্গা নদী আর একটা হলো হিমালয়। যখন এমন ধরনের সেন্স থাকে যেখানে কোনো এরকম নদীর নাম, পর্বতমালার নাম, সাগরের নাম ইত্যাদি রকমের নাম থাকে, তখন সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো সেই অনুযায়ী লাইনটা যদি আমরা এখানে ট্রান্সলেট করি কেমনভাবে হবে, গঙ্গা নদী হিমালয় থেকে প্রবাহিত হয়। তো যে সেন্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, প্রবাহিত হয় সব সময় হয়, তো তেমন সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। তো সেই মতন লাইনটা লিখব। তো গঙ্গা নদী লেখা যাক। গঙ্গা নদী যখন ইংলিশে প্রনাউন্সিয়েশন করবে তখন সেক্ষেত্রে আমরা যদিও নেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দ্য গঙ্গা এরমভাবেও বলতে পারি, কিন্তু যদি ইংলিশ টার্ম অনুযায়ী যাই তাহলে গ্যাঞ্জেস প্রনাউন্সিয়েশনটা করতে হবে। তো দ্য গঞ্জিজ, দ্য গঞ্জিজ হিমালয় থেকে প্রবাহিত হয়, তো ফ্লোজ, ফ্লোজ ফ্রম the Himalayas. ওকে, তো এখানে যে দায়ের ব্যবহারটা হচ্ছে এটাকে অবশ্যই মনে রাখো। এমন ধরনের সেন্স যখনই দেখবে ডেফিনেটলি অ্যাপ্লাই করবে দা। ওকে, পরেরটা দেখো, সে সুন্দরবনে অনেক দিন কাটিয়েছে। এখানে যে সেন্সটা আসছে এটাও কাইন্ড অফ আগের মতনই কিছুটা সেন্সে। এখানে এই যে সুন্দরবনের কথা বলা হয়েছে, সুন্দরবনটা একটা ভৌগোলিক পরিবেশ। যখন এমন ধরনের কোনো নির্দিষ্ট একটা ভৌগোলিক পরিবেশকে বোঝানো হবে তখন সেই ভৌগোলিক পরিবেশের ক্ষেত্রে তোমরা কিন্তু দায়ের ব্যবহার করবে যখন সেই নামটা নেবে। তো সেই সেন্সে সে সুন্দরবনে অনেক দিন কাটিয়েছে, তো আমরা যদি এটাকে ট্রান্সলেট করি, কাটিয়েছে বলা হয়েছে, তো করেছে, খেয়েছে, গিয়েছে, এই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাপ্লাই করি। সেই মতন লাইনটাকে আমরা লিখব। তো হি হ্যাজ স্পেন্ট, হি হ্যাজ স্পেন্ট, হি হ্যাজ স্পেন্ট কি না, সুন্দরবনে অনেক দিন কাটিয়েছে, মেনি ডেজ, মেনি ডেজ in the Sundarbans. Okay, he has spent many days in the Sundarbans. এখানে সুন্দরবন যেহেতু একটা ভৌগোলিক পরিবেশ, সেই অর্থে এই সুন্দরবন নামটির আগে দায়ের ব্যবহার হলো। ওকে, তো এই সেন্সটা খেয়াল রাখবে। এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, যেটা কিনা আমি সেকেন্ড লাইন যেটা লিখলাম সেখানে এই যে হিমালয়াস কথাটা দেখতে পাচ্ছ, যেহেতু এটা পর্বত, অনেকগুলো পর্বত শৃঙ্গ এখানে রয়েছে, একটা পর্বতমালা আমরা বলে থাকি, তো সেই অর্থে আমরা কিন্তু এখানে দায়ের ব্যবহার করলাম। কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো পর্বত শৃঙ্গের নাম নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু দায়ের ব্যবহার করলে হবে না। যেমন যদি মাউন্ট এভারেস্ট বলো তাহলে সেক্ষেত্রে দা মাউন্ট এভারেস্ট এটা কিন্তু কারেক্ট নয়, মাউন্ট এভারেস্ট বলাটাই সঠিক হবে। এরকম ধরনের সেন্সটাও মনে রেখো। পরেরটা, নেক্সট লাইনটা দেখো, তিনি ইউএসএ যাওয়ার প্ল্যান করছেন। এই যে সেন্সটা এখানেই দেখো ইউএসএ কথা বলা আছে,
এরকম ধরনের যখন কোনো আমরা টার্ম দেখি, যেমন ইউএসএ, ইউকে ইত্যাদি রকমের যখন দেখব, তখন সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করব। ওকে, তো সেই অনুযায়ী লাইনটা আমরা যদি লিখি কেমন হবে, তিনি ইউএসএ যাওয়ার প্ল্যান করছেন, মানে বর্তমানে তিনি প্ল্যানটা করছেন যে তিনি ইউএসএ যাবেন। তো লেখা যাক হি ইজ প্ল্যানিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ প্ল্যানিং টু গো টু, কোথায় না, ইউএসএ, টু দ্য ইউএসএ। তো এই যে দায়ের ব্যবহারটা, এটা ওই ইউএসএ বা ইউকে এই ধরনের সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা দা দিয়ে ওটা বলে থাকি। ওকে, নেক্সট লাইনটা দেখো, টাইটানিক ভয়ানক বিপর্যয়ের মুখে পড়েছিল। এখানে এই যে টাইটানিক নামটা দেয়া রয়েছে, একটা কোনো নির্দিষ্ট যদি জাহাজের নাম বা এরকম ধরনের বিভিন্ন রকম যানবাহনের নাম যদি নির্দিষ্ট করে বলে দেয়া হয় যে এই অমুক যানবাহন, এরকম সেন্সে যদি কোনো ট্রেন হয়, যেমন ধরো শতাব্দী এক্সপ্রেস, এরকম ধরনের যখনই কোনো এরকম যানবাহনের নাম হবে সেই নামের আগে অবশ্যই দায়ের ব্যবহার করবে। প্রপার নাউন সেন্সে এইটার আগে আমরা একটা দায়ের ব্যবহার করব। তো এখানে টাইটানিকটা যখন বলবো অবশ্যই দ্য টাইটানিক এরকমভাবে বলতে হবে। তো লাইনটা সেই মতন যদি লিখি, এখানে বলা হচ্ছে বিপর্যয়ের মুখে পড়েছিল, তো এই যে তার বিপর্যয়ের মুখে পড়াটা এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, কারণ অতীতকালে ঘটনাটা ঘটে গেল এরকম সেন্সে লেখা আছে। তো টাইটানিক, দ্য টাইটানিক, দ্য টাইটানিক, আই থিঙ্ক 1912 সাল, 1912 ঘটনাটা হয়েছিল। দ্য টাইটানিক ফেসড ভয়ানক বিপর্যয়ের মুখে পড়া। তো সেই মুখে পড়া সেন্সে ফেসড, অ্যাকচুয়ালি মুখে পড়েছিল কি, পুরো ডিস্ট্রয় হয়ে গেছিল। তো দ্য টাইটানিক ফেসড ভয়ানক, তো টেরিবল, আ টেরিবল ডিজাস্টার। ওকে, দ্য টাইটানিক ফেসড আ টেরিবল ডিজাস্টার। এখানে এই যে দায়ের ব্যবহারটা হলো শুরুতে, টাইটানিকের আগে এটা ওই নির্দিষ্ট জাহাজের যে নামটা রয়েছে সেই নামটা যেহেতু বলে দেওয়া হচ্ছে, সেই নামটার আগে আমরা দায়ের ব্যবহার করছি। ওকে, খেয়াল রেখো যখনই কোনো যানবাহনের এরকম নাম দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি তোমাদেরকে দায়ের ব্যবহার করতে হবে। ওকে, পরের লাইনটা দেখো, আমাদের বেদের একটা সম্পূর্ণ সংগ্রহ আছে, অর্থাৎ বেদ বা বেদা, সেই বেদার যে কটা বই আছে সব কটা আমাদের কাছে আছে। এখানে এই যে বেদের কথা বলা হয়েছে এটা একটা ধর্মগ্রন্থ। যখন এমন হয় কোনো একটা ধর্মগ্রন্থের কথা বলা হয়, যেমন হতে পারে এরকম বেদা, বা হতে পারে কোরআন, বা হতে পারে বাইবেল, এরকম ধরনের যা যা সব ধর্মগ্রন্থ আছে, এগুলোর যদি কোনো কথা বলা হয়, তাদের নাম যদি বলা হয় অবশ্যই তার আগে দায়ের ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, যখন তোমরা দেখবে কোনো কাগজের নাম বা কোনো পত্রিকার নাম, কোনো ম্যাগাজিনের নাম বলা হচ্ছে, তখন সেগুলোর ক্ষেত্রেও দায়ের ব্যবহার করা হয়। তো এই যে লাইনটা, এই লাইনটা আমরা যদি ট্রান্সলেট করি কেমন হবে, আমাদের বেদের একটি সম্পূর্ণ সংগ্রহ আছে। তো উই হ্যাভ, আমাদের আছে তাই জন্য উই হ্যাভ আ কমপ্লিট, সম্পূর্ণ, সংগ্রহ, সো কালেকশন অফ দ্য বেদ, অনেকগুলো বেদ, বেদাস, অফ দ্য বেদাস। তো এখানে দায়ের যে ব্যবহারটা হলো ওই বেদা, সেই সেন্সটাকে হাইলাইট করে, যেটা কিনা একটা ধর্মগ্রন্থ এরকম অর্থে। নেক্সট ওয়ান, সিপাহী বিদ্রোহ ব্রিটিশ সৈনিকদের ভীত করেছিল। এখানে এই যে সিপাহী বিদ্রোহের কথা বলা হয়েছে, যখন জানবে এমন ধরনের কোনো হিস্টোরিক কোনো একটা ম্যাটার, কোনো একটা ঐতিহাসিক ঘটনা, কিছু একটা হয়তো ঐতিহাসিক কোনো ভাস্কর্য, স্থাপত্য, এই ধরনের যাই হোক না কেন, জানবে এই টাইপের বিষয় যখনই থাকবে সেগুলোর ক্ষেত্রে দায়ের ব্যবহার করতে হবে। তো এখানে আমরা সেই জন্য সিপাহী বিদ্রোহ, এটা একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা, সেটা যখন লিখব অবশ্যই দায়ের ব্যবহার করে লিখব। তো লাইনটা তাহলে কেমন হবে, সিপাহী বিদ্রোহ, আমরা এক্ষেত্রে কি বলবো, সেপয় মিউনি। ওকে, সো লেখা যাক দ্য সেপয় মিউনি, দ্য সিপয় মিউনি ব্রিটিশ সৈনিকদের ভীত করেছিল, ব্রিটিশ সৈনিকদের ভীত করেছিল, তার মানে মেড দ্য ব্রিটিশ
soldiers, ভীত, so afraid, soldiers afraid. Okay, the Sepoy mutiny made the British soldiers afraid. তো এখানে যে সেন্সটা দেখতে পাচ্ছি আমরা যে দায়ের প্রথম অংশে যে ব্যবহারটা হচ্ছে এখানে ওই সিপাহি মিউনিটিটাকে হাইলাইট করার জন্য, যে সিপাহী বিদ্রোহ একটা ঐতিহাসিক ঘটনা, একটা বিশেষ উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা, সেই সেন্সে দায়ের ব্যবহার হচ্ছে। এখানে অবশ্য আমরা আরও একটা বিষয় লক্ষ্য করছি, ব্রিটিশ সোলজার্স মানে গ্রুপ অফ সোলজার্সদের কথা বলা হচ্ছে, যারা কিনা পুরো ব্রিটিশ সৈনিক যাদের বিরুদ্ধে এই লড়াইটা চলেছিল সেই টোটাল সোলজারদের কথা বলা হচ্ছে। সেই অর্থে এইখানে আমরা ব্রিটিশের আগে কিন্তু দায়ের ব্যবহার এখানেও দেখতে পাচ্ছি। ওকে, যেটা আমি আগের দিনের ভিডিওতে আমি কিন্তু এই রিলেটেড ম্যাটারটা ডিসকাস করেছিলাম। ওকে, তো এসব পরের লাইনটা এসো। সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। এই ধরনের লাইন সেই ছোটোবেলার থেকে যবে মানে আর্টিকেল নামটা শুনেছো এমন ধরনের লাইন তোমরা শুনে আসছো। তো এখানেও আমি সেই লাইন দিয়েছি একটা বোঝানোর জন্য যে এই বিষয়গুলোকেও অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমরা সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, তারপরে বিভিন্ন দিক, তাছাড়া সিজনের নাম, এরকম সমস্ত নামগুলো যখন করব সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো এখানে লাইনটা যদি সেই মতন লিখি, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কেমন হবে? দ্য সান ওঠে, সবসময় ওঠে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস ইন পূর্ব দিকে, সো ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আর সেট করে কোথায়? না ওয়েস্টে। সো অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে অনেকগুলো দায়ের ব্যবহার দেখতে পাচ্ছি, একটা সানের আগে, তারপরে ইস্টের আগে আর একটা ওয়েস্টের আগে। তো এমন সেন্সেও হয়। পরের লাইনটা দেখো, চীনের লোকেরা চীনা ভাষায় কথা বলে। স্বাভাবিক, আর কি ভাষায় বলবে? তো যাই হোক, এই যে চীনের লোকেরা চীনা ভাষায় কথা বলে, এই যে সেন্সটা দেখো নির্দিষ্ট করে বলা হচ্ছে যে চীনের লোকেরা, এই যে চীনের লোকেরা যখন কোনো এরকম দেশের কোনো দেশবাসীকে এইভাবে বলা হয় তখন সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। এখানে চীন, যে চীনের লোক মানে চাইনিজ পিপল, তো সেই চাইনিজ পিপলদেরকে যেহেতু বলা হচ্ছে নির্দিষ্ট করে এবং দেশবাসীর কথা বলা হচ্ছে, সেই অর্থে আমরা এখানে দায়ের ব্যবহার করব। তো সেই অনুযায়ী লাইনটা যদি লিখি, দ্য চাইনিজ পিপল, পিপল লিখতে পারো অথবা নাও লিখতে পারো, অসুবিধা নেই। দ্য চাইনিজ বললেও এনাফ, তাতেই হবে। চীনা ভাষায় কথা বলে, তো দ্য চাইনিজ পিপল স্পিক, সো দ্য চাইনিজ পিপল স্পিক চাইনিজ। তো চাইনিজটা এখানে লিখে দিতে হবে। তো এই যে দেখছো চাইনিজ পিপল বা শুধু দ্য চাইনিজ লিখলেও অসুবিধা ছিল না, সেরকম সেন্সটা এখানে আমরা কিন্তু যখন এরকম দেশবাসীর কথা বলবো তখন সেক্ষেত্রে দায়ের ব্যবহারটা করব। ওকে, লাস্ট লাইনটা দেখো, অধিকাংশ লোকই তার প্রস্তাব মানছে না। সে একটা প্রস্তাব প্রেজেন্ট করেছে, তো অধিকাংশ মানুষই সেটাকে মেনে নিচ্ছে না। এই যে সেন্সটা এখানে দেখো, এই যে অধিকাংশ ব্যবহার করা হয়েছে, এই অধিকাংশ লোকই, এখানে অধিকাংশটা একটা বলতে পারো যে গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে। একটা গ্রুপ অফ পিপল, বেশ কিছু সংখ্যক লোক আছে, তো সেই সেন্সটাকে বোঝাচ্ছে। যখন এমন ধরনের একটা কালেকটিভ সেন্স আসে তখন সেই অর্থে এরকম কালেকটিভ নাউনের সেন্সে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো এখানেও আমরা কিন্তু সেরকমভাবেই লিখব। তো লাইনটাকে ট্রান্সলেট করা যাক, দ্য অধিকাংশ লোকই, তো দ্য এখানে অধিকাংশ সেন্সে আমরা যে টার্মটা ব্যবহার করব সেটা হলো মেজরিটি। ওকে, তো দ্য মেজরিটি, এটাকেই আমরা প্লুরাল সেন্সে ধরে নেব। মেজরিটি মানে এখানে ওই মেজরিটি অফ পিপল, এই সেন্সটাকে বোঝানো হচ্ছে। মেজরিটি অফ পিপল লিখতে পারো অথবা শুধু দ্য মেজরিটি বললেও বোঝা যাবে। দ্য মেজরিটি তার প্রস্তাব মানছে না, আর নট মানছে না, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হচ্ছে, তো তাই জন্য আর নট সাপোর্টিং, আর নট সাপোর্টিং হিজ, আর নট সাপোর্টিং হিজ প্রস্তাব, তো প্রপোজাল। ওকে, দ্য মেজরিটি আর নট সাপোর্টিং হিজ প্রপোজাল। তো এখানে এই যে মেজরিটির ব্যবহারটা করা হলো, এটা যেহেতু ওই কালেকটিভ নাউনের সেন্সটা আনছে, তো সেই জন্য এখানে আমরা দায়ের ব্যবহার করলাম। এখানে যদি মেজরিটি অফ পিপল বলো সেটাও চলবে। ওকে, এই সেই সৌমিত্র যার কথা আমি বললাম।
এখানে দেখো প্রথমে যে কথাটা বলা হচ্ছে যে ব্যক্তির নাম করা হচ্ছে সৌমিত্র। যখন কোনো এমন কথা বলা হয় যেখানে কোনো ব্যক্তির নামকে বিশেষ করে বলা হয়, সেই ব্যক্তিকে হাইলাইট করা হয়, এমন ক্ষেত্রে যখন আমরা সেটা ইংলিশে লিখি বা বলি তখন সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার সেই নামের আগে করতে পারি। প্রধানত আমরা জানি যে কোনো নাম যখন বলা হয় নামের আগে দায়ের প্রয়োজন হয় না, কিন্তু যদি এমন ধরনের ক্ষেত্র হয় যেখানে বিশেষ করে কোনো একটা নামকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো লাইনটা কেমনভাবে হতে পারে সেটা দেখে নেওয়া যাক, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই সেই সৌমিত্র, তার মানে এই হয় সেই সৌমিত্র। দিস ইজ দ্য সৌমিত্র। দিস ইজ দ্য সৌমিত্র, যার কথা আমি বললাম। এখানে এই যার কথা সেন্সে আমরা কোনো লিঙ্কারের ব্যবহার করব না, ডিরেক্টলি এটা আমরা বলতে পারি। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি লিঙ্কার ইউজ না করি, লিঙ্কারকে অমিট করে দিই, তাতে কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য সৌমিত্র, আমি যার কথা আমি বললাম, তো আই স্পোক অফ। দিস ইজ দ্য সৌমিত্র আই স্পোক অফ। আই স্পোক অফ। ওকে, তো এখানে এই যে সৌমিত্রা একজন বিশেষ ব্যক্তি, যাকে উদ্দেশ্য করে, যা মানে সেই বিশেষ সৌমিত্র তাকে বোঝানোর জন্য আমি এখানে দায়ের ব্যবহার করেছি। তো এই দাটা এই সৌমিত্রকে পয়েন্ট করছে। তো এরকম ধরনের সেন্সে আমরা দায়ের ব্যবহার করতে পারি। নেক্সট স্লাইডটাতে দেখো কি বলা হচ্ছে, মুম্বাইয়ের আম্বানিরা বেশ পরিচিত। এখানে যে বিষয়টা লক্ষ্য করবে, এখানে এই যে আম্বানিরা কথাটা বলা হয়েছে, অর্থাৎ একটা পরিবারকে বোঝানো হচ্ছে। যখন কোনো একটা টাইটেল দিয়ে কোনো পরিবারকে বোঝানো হয়, এমন ক্ষেত্রে আমরা সেই টাইটেলের আগে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো লাইনটা যদি ট্রান্সলেট করি এটা বুঝতে পারবে, মুম্বাইয়ের আম্বানিরা বেশ পরিচিত। তো দ্য আম্বানিজ, অনেকগুলো আম্বানি তাই আম্বানিরা, দ্য আম্বানিজ অফ মুম্বাই আর বেশ পরিচিত মানে ওয়েল নোন। ওকে, ওয়েল নোন, আর ওয়েল নোন, ভেরি ওয়েল নোন এটাও বলা যায়, আর ওয়েল নোন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দায়ের ব্যবহারটা হলো পরিবারটাকে হাইলাইট করার জন্য, এরম ধরনের সেন্সে কোনো পরিবারকে উদ্দেশ্য করে সেটাকে মেইনলি বোঝানোর জন্য দায়ের ব্যবহার হয়ে থাকে। পরের লাইনটা দেখো, বীরাঙ্গনা লক্ষ্মীবাই আমাদের জন্য অনুপ্রেরণা। এখানে এই যে কথাটা বলা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই, এখানে লক্ষ্মীবাইকে উদ্দেশ্য করে যে বীরাঙ্গনা কথাটা বলা হয়েছে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। কেমনভাবে হয় বিষয়টা ট্রান্সলেট করি তারপরে বলছি। বীরাঙ্গনা লক্ষ্মীবাই, তো সেই সেন্সে দ্য হেরোইক লক্ষ্মীবাই আমাদের জন্য অনুপ্রেরণা। তো আমাদের জন্য অনুপ্রেরণা মানে এটা আমরা ইন্সপিরেশন ওয়ার্ডটা ইউজ করে লিখব। সো দ্য হেরোইক লক্ষ্মীবাই ইজ অ্যান inspiration আমাদের জন্য, for us, for us. Okay, the heroic Lakshmi Bai is an inspiration for us. এখানে আমরা কি লক্ষ্য করছি বিষয়টা দেখো, এই যে হিরোইক শব্দটা ব্যবহার করা হয়েছে এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা একটা কোনো প্রপার নাউনকে উদ্দেশ্য করে ব্যবহার হয়েছে। প্রপার নাউনটা কোনটা? লক্ষ্মীবাই। যখন এমন কোনো অ্যাডজেক্টিভের ব্যবহার করা হয় কোনো একটা প্রপার নাউনকে পয়েন্ট করে, তখন সেই অ্যাডজেক্টিভের আগে দায়ের ব্যবহার হয়ে থাকে। তো তেমন সেন্সে এখানে লক্ষ্মীবাই, সেইটার আগে যে হিরোইক ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে সেটা লক্ষ্মীবাইকে পয়েন্ট করছে এবং তার আগে সেই জন্য আমরা হিরোইক ওয়ার্ডটার আগে দায়ের ব্যবহার হতে দেখতে পাচ্ছি। ওকে, এটা খেয়াল রেখো। নেক্সট লাইনটা দেখো, আজকে নবীনরা বেশ প্রতিভাবান। এখানে এই যে সেন্সটা নবীনদের কথা বলা হয়েছে, আজকে নবীনরা বেশ প্রতিভাবান। তো নবীনরা একটা এমন বিষয়ের উদ্দেশ্যে বলা হচ্ছে, মানে এমনভাবে কথাটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট করে কোনো একটা ফ্যাক্টকে হাইলাইট করা হচ্ছে, অন্য সময়ের নয়, আজকের নবীনরা।
এরকমভাবে যদি বলা হয় কোনো একটা স্পেসিফিক জাতিকে বা গোষ্ঠীকে যদি বোঝানো হয়, একটা গ্রুপ অফ পিপলকে বোঝানো হয় যারা একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট একটা সিচুয়েশন থেকে বিলং করে, নির্দিষ্ট একটা পরিস্থিতি থেকে তাদের আর কি ব্যবহারটা হচ্ছে, তো সেরকম সেন্সে আমরা তাদের আগে দায়ের ব্যবহার করতে পারি। এখানে যে নবীনদের কথা বলা হচ্ছে বা ইউথসদের কথা বলা হচ্ছে, তারা প্রেজেন্ট টাইমের, বর্তমানের এই সেন্সে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তো এই অর্থে আমরা দায়ের ব্যবহার করতে পারি। তো লাইনটাকে যদি ট্রান্সলেট করা যায় তাহলে এরকম হবে, দ্য ইউথস অফ, আজকের নবীনরা, অফ টুডে আর বেশ প্রতিভাবান, তো very talented. The youths of today are very talented. তো এখানে টুডে এই পয়েন্টটাকে হাইলাইট করা হয়েছে আজকের সেন্সে, এবং সেই অর্থে এখানে ইয়ুথসের আগে দায়ের ব্যবহারও হয়েছে। ওকে, এটাকে খেয়াল রেখো। পরের লাইনটা দেখো, আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যখন কোনো বিশ্ববিদ্যালয় বা এরম ধরনের কোনো প্রতিষ্ঠানের নাম করা হয় তখন সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি সেই ব্যবহারটা দেখতে পাবো, আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সো আই অ্যাম আ স্টুডেন্ট, I am a student of the Presidency University. Okay, I am a student of the Presidency University. তো এখানে দায়ের ব্যবহারটা যেটা হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিটাকে হাইলাইট করে হয়েছে, তো এরকম সেন্সেও ব্যবহার আমরা করতে পারি। নেক্সট লাইনটা দেখো, প্রতিরক্ষা বিভাগ এর খেয়াল রাখছে। এখানে এই যে প্রতিরক্ষা বিভাগের কথা বলা হয়েছে, জানবে এমন ধরনের কোনো যখন সরকারি সংস্থা বা হতে পারে সরকারি কোনো একটা সেক্টর এরকমভাবে কিছু বলা হয়, তখন সেক্ষেত্রে সেটার নামের আগে দায়ের ব্যবহারটা কিন্তু করতে হয়। তো এখানে আমরা সেটাই দেখতে পাবো যদি লাইনটা ট্রান্সলেট করি, দেখো কেমন হয়। প্রতিরক্ষা বিভাগ, তো the defense department, the defense department the defense department এর খেয়াল রাখছে। কোনো একটা কিছু বিষয় আছে যেটার খেয়াল রাখছে বলা হয়েছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটাকে লিখব, করছে, খাচ্ছে, যাচ্ছে, রাখছে, এরকম সেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। The defense department is taking care of it. ওকে, এর খেয়াল রাখছে। তো এখানে দায়ের যে ব্যবহারটা হলো এই ডিফেন্স ডিপার্টমেন্টটাকে হাইলাইট করে, এটা একটা সরকারি একটা সেক্টর বলতে পারি, একটা এরিয়া বলতে পারি, সেরকম সেন্সে। পরের লাইনটা দেখো, স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে এসেছে। এখানে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, এটাও কিন্তু ঠিক একই রকম সেন্সে ব্যবহার করা হয়েছে। এটাকে যখন আমরা লিখব অবশ্যই এক্ষেত্রেও দায়ের ব্যবহার করতে হবে। তো এই সেন্সে দ্য মিনিস্ট্রি অফ হেলথ, দ্য মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ, দ্য মিনিস্ট্রি অফ হেলথ কি না এগিয়ে এসেছে, হ্যাজ কাম, এসেছে, করেছে, খেয়েছে, এমন ধরনের সেন্স যখন আসে তখন আমরা ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটাকে লিখি। তো এখানে আমরা সেরকমই করছি, দ্য মিনিস্ট্রি অফ হেলথ হ্যাজ কাম, এগিয়ে এসেছে মানে ফরওয়ার্ড। ওকে, তো এখানে মিনিস্ট্রি অফ হেলথ এইটা একটা সরকারি অংশ, একটা সরকারি একটা বিশেষ সেক্টর, সেটার সেন্সে আমরা এখানে দায়ের ব্যবহারটা করতে পারছি সেই সেক্টরটাকে বোঝানোর জন্য, সেই বিশেষ নামটাকে বোঝানোর জন্য। পরের লাইনটা দেখো, রিনা নাটকে রানীর অভিনয় করলো। এখানে এই যে লাইনটা, এটা যদি আমরা ট্রান্সলেট করি এটা কেমনভাবে করা যেতে পারে সেটা আগে বুঝে নাও, তারপরে এই বিষয়টা নিয়ে আসছি যে এখানে কেন দায়ের ব্যবহার হবে। রিনা নাটকে রানীর অভিনয় করলো, তো এই সেন্সে রিনা করলো বলা হয়েছে, তো সিম্পল পাস্ট টেন্স, তো সেই অনুযায়ী রিনা প্লেড
প্লেড কি প্লে করলো না রানীর অভিনয় মানে রানীর রোল প্লে করলো। এখানে আমরা আর ওই রোল শব্দটা লিখবো না, ডাইরেক্টলি লিখে দেব প্লেড দ্য কুইন। দ্য কুইন, রিনা প্লেড দ্য কুইন নাটকে, ইন দ্য ড্রামা। এখানে এই যে এখানে অবশ্য আমরা দুটো দায়ের ব্যবহার দেখতে পাচ্ছি। একটা কোনো ড্রামাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এই নাটকে এরকম একটা সেন্সে দায়ের ব্যবহার, আর এখানে এই যে কুইনের যে রোলটা, এই কুইনের রোলটাকে কিন্তু মেইনলি হাইলাইট করা হচ্ছে। যখন এমন ধরনের কথা বলা হয় যেখানে কোনো একটা বিশেষ নাটকের কোনো একটা বিশেষ পার্টকে বোঝানো হয়, তখন সেই ক্ষেত্রে যেটা কিনা দীর্ঘদিন ধরে একটা হয়তো লাইক কোনো একটা রাজা রানীদের নাটক হয়ে আসছে, সেখানে রাজার রোল রানীর রোল এরমভাবে একটা বিশেষ রোলকে বোঝানো হয়, তখন সেই ধরনের ক্ষেত্রে দায়ের ব্যবহার করা যায়। তো এখানে সেইটাই বোঝানো হয়েছে। কুইন এখানে হয়তো নাটকের মধ্যে একটাই আছে এবং সেটা একটা কমন রোল এবং সেই রোলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল। তো সেই সেন্সে যেটা কিনা এর আগেও যখন নাটকটা উপস্থাপন করা হয়েছে সেখানেও কুইনের অভিনয়টা ছিল, তো এই বিশেষ কুইনের অভিনয়টাকে এখানে এই রিনা প্লে করছে, সেই সেন্সে কুইনটার আগে আমরা দায়ের ব্যবহার হতে দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যখন কোনো নাটকের রোলকে বোঝানো হয় যেটা কিনা স্টিরিওটাইপ বলতে পারো, যেটা কিনা আগাগোড়া যে রোলটা দেখতে পাওয়া যায় এরকম ধরনের বিশেষ একটা রোল, সেই রোলটার ক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে বিষয়টাকে বলতে পারি। যেমন ধরো একটা নাটকের যে হিরো হচ্ছে, তো সেই হিরোর আগে দ্য হিরো এরমভাবে, যে গল্পের দেখতে পাচ্ছি আমরা যে হয়তো ভিলেন হচ্ছে, তো সেই ক্ষেত্রে দ্য ভিলেন এরমভাবে যখন কোনো এরম ধরনের কোনো বিশেষ চরিত্র বোঝায় সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করতে পারি। এখানে সেই বিষয়টাকেই বোঝানো হয়েছে। ওকে, নেক্সট লাইনটা দেখো, তার চোখের দৃষ্টি রহস্যময়। এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এই যে দেখো বলা হচ্ছে তার চোখের দৃষ্টি, এই দৃষ্টিটাকে এখানে হাইলাইট করা হচ্ছে। একটা এমন কোনো বিষয় যেখানে দেখবে হয়তো কোনো একটা নির্দিষ্ট শব্দকে দেখা যাবে যে সেটাকে একটু জোর দিয়ে বলা হচ্ছে, সেটা হয়তো অতি সাধারণ একটা শব্দ, কিন্তু তা সত্ত্বেও যদি সেই শব্দটাকে জোর দিয়ে বিশেষ অর্থে ব্যবহার করা হয় তখন সেই শব্দটার ক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। এখানে এটা যদি ট্রান্সলেট করি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। তার চোখের দৃষ্টি রহস্যময়, তো দ্য লুক মানে এখানে ওই দৃষ্টিটাকে বলা হচ্ছে। দ্য লুক ইন হিজ আইজ ইজ, লুকটা কেমন না রহস্যময়, তো ইজ মিস্টেরিয়াস। তো এখানে যে দায়ের ব্যবহারটা হলো, এটা এই লুক শব্দটাকে কিন্তু এখানে জোর দিয়ে সেটাকে গুরুত্বপূর্ণ শব্দ হিসাবে ব্যবহার করছে, একটা স্পেশাল ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইউজুয়ালি কিন্তু আমরা লুক যে শব্দটা, এটার ব্যবহার এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়েতে করি না, কিন্তু এখানে বিশেষ করে সেই বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে বলেই এখানে লুকের আগে দা বসেছে। ওকে, খেয়াল রেখো পরের লাইনটা, গানটি রেডিওতে চালানো হচ্ছিল। এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে সেটা হলো, এখানে গানটি যে রেডিওতে চালানো হচ্ছিল, এখানে রেডিওতে চালানো বলতে রেডিওর কিন্তু সেই সিস্টেমটাকে বোঝানো হচ্ছে। যখন এমন ধরনের কোনো সিস্টেমের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করে থাকি। তো সেটা এখানে ট্রান্সলেট করলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যেভাবে বলা হচ্ছে গানটি রেডিওতে চালানো হচ্ছিল, তার মানে কারোর দ্বারা কাজটা হচ্ছিল। গান তো নিজে নিজে চলছে না, নিঃসন্দেহে ওখানে কোনো আরজে বা কেউ আছে যে গানটা প্লে করছে। তো এখানে যে লাইনটা বলা হয়েছে হচ্ছিল বলা হয়েছে, তার মানে কাজটা যেটা হচ্ছিল সেটা কারোর দ্বারা হচ্ছিল এবং এটা অতীতকালে হচ্ছিল, আর কাজটা চলছিল সেন্সটা আসছে। তো সেই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো হয়েছে এবং প্যাসিভ হয়েছে। তো সেই মতন লাইনটা লিখবো আমরা। গানটি এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আমরা লিখবো দ্য সং। এখানেও একটা দায়ের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, দ্য সং। এখানে যে দায়ের ব্যবহারটা হচ্ছে এটা একটা কোনো নির্দিষ্ট গানকে নিয়ে বলছে, তাই জন্য তার আগে সং এর আগে দা বসেছে। দ্য সং কি না গানটি রেডিওতে চালানো হচ্ছিল। দ্য সং ওয়াজ বিং played on the radio। তো এখানে যে সেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে এই অন দ্য রেডিওর আগে যে দায়ের ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি,
এই দাটা কিন্তু সেই রেডিওটাকে বোঝাচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট রেডিওকে নিয়ে বলছে না, এখানে সমস্ত রেডিওর কথাই বলা হচ্ছে। বেসিক্যালি এখানে রেডিওর মাধ্যমে যে গানটা চলছে সেই সিস্টেমটাকে, সেই রেডিওর সিস্টেমটাকে বোঝানো হচ্ছে, সেই সেন্সে এটার আগে দায়ের ব্যবহার হয়েছে। তো এরকম ধরনের ক্ষেত্রেও আমরা দায়ের ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলোকে বুঝে নিয়ে তোমরা তোমাদের মতন বিভিন্ন রকমের লাইন্স বানিয়ে তার মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে থাকো। তো আজ তবে আসি, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।